আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, লেনদেনের সমাপ্তি হয়েছে কিন্তু আজও নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন শেষ করেছে। সবগুলো সেক্টর নেগেটিভ রয়েছে এবং আমরা দিন শেষে যেটা দেখতে পাচ্ছি, ডিএসসির প্রধান সূচক কমেছে 82 পয়েন্টের মতো এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়েছে। আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে সবগুলো সেক্টরে আজকে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। আমরা একটু দেখে নিব যে দিন শেষে সূচকের কি অবস্থান রয়েছে সেটা একটু দেখে নিব। আপনারা দেখছেন যে ডিএসসির প্রধান সূচকটি কমেছে 82 পয়েন্টের মতো, 5240 পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেমনটা রয়েছে সেটাও একটু দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি যে দর হারানোর সংখ্যাটা 299টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে, সেখানে দর বেড়েছে 56টি। অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যাও দেখতে পাচ্ছেন আপনারা 38টি। এবং লেনদেনের পরিমাণ যদি একটু বলি যে গত 4 কার্যদিবসের তুলনায় খুবই কম লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সেখানে আজকে লেনদেন হয়েছে মাত্র 459 কোটি টাকা, যেখানে প্রায় 800 কোটি টাকা 700 কোটি টাকার উপরে কিন্তু এরকম লেনদেন ছিল গত 4 কার্যদিবস। যদি 4 কার্যদিবস যদি আমরা একটু বলি, সেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি যে মাত্র 450 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও তারেক ইব্রাহিমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। জি, যেমনটা বলছিলাম যে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন এবং অবশ্যই জানেন যে লেনদেনের কি অবস্থা, মার্কেটের যে অবস্থা সেটা আপনি জানেন নিশ্চয়ই। এই যে লেনদেনের যে গতি আমরা দেখতে পাচ্ছি, সেটা আসলে যুদ্ধ পরিস্থিতির জন্য এটা দায়ী কিনা, বা এটাকে কি ভাবছেন এটা নিয়ে? বর্তমান পরিস্থিতি, স্পেশালি 5 দিন আগে যে ইরান এবং মধ্যপ্রাচ্যের যে অস্থিরতার সৃষ্টি হয়েছে যুদ্ধ পরিস্থিতির কারণে, এটা কিন্তু আসলে ওভারঅল গ্লোবাল ইকোনমিতে ইফেক্ট করতেছে। স্পেশালি আপনি যদি ধরেন যে অয়েল প্রাইস, বাংলাদেশ কিন্তু এনার্জি ইম্পোর্টার, নেট এনার্জি ইম্পোর্টার, তো এটাই আমাদের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট করবে এবং ওই ইম্প্যাক্টটার আশঙ্কাতে মার্কেটে কিন্তু একটা লাস্ট উইকে বেশ ভালোই একটা সেল অফ হয়েছে আর কি। এটার সাথে একটা ভালো কোরিলেশন আছে। এবং বেশ কিছুদিন কিন্তু এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারগুলো আমরা দেখতে পাচ্ছি যে ডাউন ছিল, সেটা কিন্তু আজকে কিন্তু আমরা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি এবং আজকে মোটামুটি বেশ ভালো একটা মুভমেন্ট ছিল এশিয়ার স্টক এক্সচেঞ্জগুলোতে। তো এটা কি আসলে যে এশিয়ার যে ঘুরে দাঁড়ানোটা, সেটা আমাদের বাজারে আসলে আমরা কেন দেখতে পাচ্ছি না? অ্যাকচুয়ালি এফেক্টটা অনেক সময় লিডিং অথবা ল্যাগার্ড হয়। যেমন আমাদের মার্কেটেও বেশ ভালো পয়েন্টেরই কারেকশন হয়েছে, কিন্তু আপনি যদি কম্পারিজন করেন যে পাকিস্তান মার্কেটে কিন্তু প্রায় 20% কারেকশন হয়েছে, ইফ আই এম নট রং। কোরিয়ান মার্কেটে কসপি স্টক ইন্ডেক্স, এটাও সম্ভবত 20%-এর মতো ফল আউট হয়েছে। রিসেন্টলি গতকালকে থেকে আমরা দেখছি যে আন্তর্জাতিক বাজারে কিন্তু আবার একটু স্ট্যাবিলাইজেশন আসতেছে। স্ট্যাবিলাইজেশনটা আসতেছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে, যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে বলা হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতিটা কিছুটা শান্ত এই মুহূর্তে, এবং সম্ভবত there is a rumor that যে there is a back channel diplomacy going on between two hostile countries, two hostile parties. সো আমরা আশা করছি যে মধ্যপ্রাচ্যে যে এখন যে যুদ্ধাবস্থা আছে, এটা হয়তো বা একটা নেগোসিয়েশনের মধ্যে যদি যায়, তাহলে মার্কেটে একটা পজিটিভনেস চলে আসবে। তো ইন্টারন্যাশনাল মার্কেট আসলে শার্প ডিক্লাইনের পরে পজিটিভলি রিয়েক্ট করতেছে। এটার কারণ হলো যে এক্সপেকটেশন হলো যে মেবি দ্যার ইজ এ পজিটিভ আউটলুক অন দ্য হরাইজন, এবং ওইটার যে রিস্ক প্রিমিয়ামটা ছিল, রিস্ক প্রিমিয়ামটা অপেক্ষাকৃত কমে যায় যখন দ্যার ইজ অ্যান এক্সপেকটেশন যে আপনার মানে যুদ্ধ পরিস্থিতি থেমে যেতে পারে। কারণ যুদ্ধ পরিস্থিতি থামা মানেই এনার্জি প্রাইসের যে শুট আপটা হয়েছিল এটা কমে যাবে। এবং আপনি যদি তেলের প্রাইসেও দেখেন, গত একদিনে কিন্তু তেলের প্রাইস যে শুট আপ করেছিল তা থেকে সামান্য একটু কারেকশন হয়ে আছে। তো গ্লোবাল মার্কেটের এক্সপেকটেশনটা এরকমই। তো আমাদের মার্কেটেও হয়তো যদি এই ওভার দ্য উইকেন্ড কোনো পজিটিভ ব্রেক থ্রু হয়, আমরা নিশ্চিতভাবে আশা করতে পারি যে আগামী সপ্তাহে আমাদের মার্কেটে একটা পজিটিভ ফিডব্যাক পাওয়া যাবে।
কিন্তু এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, মানে সেক্ষেত্রে আসলে কি হবে? যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে তো অবশ্যই ম্যাক্রো ইকোনমিক একটা প্রভাব আছে। মধ্যপ্রাচ্যে আমাদের রেমিটেন্সের একটা বড় অংশ আসে। আহ মধ্যপ্রাচ্য থেকেই আমরা তেল আমদানি করি একটা বড় অংশ। স্পেশালি কাতার তো তার এলএনজি প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যটা অলরেডি বেড়ে গেছে, এবং এই বাড়তি মূল্য যদি বহাল থাকে তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট থেকে যে পরিমাণ উদ্ধৃত একটা সিচুয়েশন, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে সেই উদ্ধৃত সিচুয়েশনটা কিন্তু থাকবে না। আমাদের রিজার্ভ কিন্তু প্রায় 18 বিলিয়ন থেকে এখন 30 বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। তো আমরা এক্সপেক্ট করতেছিলাম যে বছর শেষে হয়তো এটা 40 বিলিয়ন ডলার ছুঁই ছুঁই হবে, বাট এই সিচুয়েশন হলে নতুন পরিস্থিতিতে আহ, আহ, একটা কস্ট পুশ, ইনফ্লেশনারি প্রেসার থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের সেন্ট্রাল ব্যাংক ঘোষণা দিয়েছিল যে পলিসি রেট 50 থেকে 100 বেসিস পয়েন্ট কমানো হবে। হয়তোবা সেই সিচুয়েশনটা আরেকটু তাদেরকে অবজার্ভ করা লাগতে পারে যে পলিসি রেট আসলে এই মুহূর্তে নামানোটা আর ঠিক হবে কিনা। কারণ পলিসি রেট নামানোটা তখনই ফেভারেবল হয় যখন ইনফ্লেশন রেটটা কম থাকে। বাট মধ্যপ্রাচ্যের যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটার ফলে আমাদের আসলে ইনফ্লেশনারি প্রেসার একটা ক্রিয়েট হতে পারে, এবং এটার ওভারঅল ইম্প্যাক্টটা হলো যে আমাদের পুঁজিবাজার আসলে এইসব কিছু ডিসকাউন্ট করে হয়তো বা কারেন্ট যে সিচুয়েশন আছে এখানে আর একটু কনসলিডেট করা লাগতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে অন্যান্য প্রতিষ্ঠানের মতো যেমন বাংলাদেশ ব্যাংক বা দুদক এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মতো বিএসসিসি পুনর্গঠন নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে, এবং অনেকেই বলছেন যে এটার প্রভাব আসলে বাজারে পড়ছে কিনা। উম আমার ব্যক্তিগত মতামত, বর্তমানে যে বাজারের যে ভলাটিলিটিটা, এটা আসলে সম্পূর্ণই আন্তর্জাতিক রাজনীতি কেন্দ্রিক। রেগুলেটরি যে চেঞ্জ নিয়ে মার্কেটে স্পেকুলেশন বা এক্সপেকটেশন আছে, সেটার প্রভাব আমি খুবই সামান্যই দেখি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উম, আমরা আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে বিভিন্নভাবে অর্থনৈতিক একটা সহযোগিতা বা নির্ভরশীলতা আছে। তো সেখানে কোনো ধরনের অস্থিতিশীলতা হলে গ্লোবাল ইম্প্যাক্ট তো হয়, আমাদের দেশেও একটা ইম্প্যাক্ট হয়, এবং ওটার রিফ্লেকশনই পুঁজিবাজারে দেখা গিয়েছে। জি, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে নতুন সরকার এসছে, আসলে নতুন সরকারের জন্য পুঁজিবাজারের জন্য অবশ্যই, যেখানে অর্থনীতিটাই আসলে পুরো অর্থনীতির একটা চ্যালেঞ্জ, সেখানে পুঁজিবাজারটা আরো বড় একটা চ্যালেঞ্জ। তো সেখানে আসলে নতুন সরকারের এই মুহূর্তে কি করণীয়, পুঁজিবাজার নিয়ে আসলে তাদের কি করা উচিত, কোন পদক্ষেপ নিয়ে আগানো উচিত? উম, বর্তমানে পুঁজিবাজার নিয়ে তো পদক্ষেপ নেওয়ার অনেক কিছুই আছে। বন্ড মার্কেট ইন্টিগ্রেশনের ব্যাপারটা, নতুন আইপিও প্রায় গত 18 মাস হয়েছে, অনেক ধরনের রিফর্ম কার্যক্রম হয়েছে। তো নতুন আইপিও আনার একটা বিষয় আছে। এছাড়া নতুন করে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের অ্যাক্টিভেশন, মার্কেট গভর্নেন্স স্ট্রাকচার, ট্যাক্সেশন স্ট্রাকচারটা নিয়ে কাজ করা যেতে পারে, যে আমরা কম্পিটিটিভ ট্যাক্স স্ট্রাকচারে কি আছে কিনা। তো এই ধরনের অনেক কিছুই করার আছে। উম নতুন গভর্নমেন্ট আসার ফলশ্রুতিতে কিন্তু মার্কেটে এক ধরনের অপটিমিজমও দেখা গিয়েছিল। এই মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু বাজার বাজারের অলমোস্ট প্রতিদিন ভালো একটা গতি ছিল। ঊর্ধ্বমুখী একটা প্রবণতা ছিল। তো আমরা আশা করছি যে এই এই সংঘাতের ব্যাপারে যখন আমরা একটা ডিসকাউন্টিং অলরেডি হয়ে গেছে, এবং একটা সার্টেনটি ক্রিয়েট হবে, অনিশ্চয়তা দূর হবে, মার্কেট আবার নতুন সরকারের উপরে আশাবাদী হয়ে আবার একটা আপওয়ার্ড মুভিং ট্রাজেক্টরি শুরু করবে বলে আমরা আশা করছি। জি, সামনেই আসলে বাজেট, এই বাজেটের জন্য বাজেটে পুঁজিবাজারের জন্য আসলে কি ধরনের প্রত্যাশা করছেন? বাজেটে আশা করি যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য ভালো কিছু থাকবে। স্ট্রাকচারাল কিছু চেঞ্জ আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ইনভেস্টমেন্ট ব্যাংকারদের তরফ থেকে সবসময় প্রপোজ করা হয়, এবং এই প্রপোজাল গুলো কিন্তু দেয়া হয় দুটো জিনিস চিন্তা করে, যে ব্রডার মার্কেটের ব্রেথটা যাতে বাড়ে এবং ডেপথটা যাতে বাড়ে। আর একটা হলো যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেমন যাতে তাদের স্বার্থটা সংরক্ষিত হয়। বিনিয়োগকারীদের স্বার্থটা সংরক্ষিত হওয়ার জন্য এক্ষেত্রে
যে প্রপোজালগুলো দেয়া হয় তার মধ্যে উল্লেখযোগ্য সেখানে তো আছে যে কোনো না কোনো ধরনের পরিকল্পনা করা উচিত। আসলে কি ধরনের পরিকল্পনা নিয়ে আগানো উচিত? যেটা আপনি বলছিলেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা বা বাজারের হচ্ছে ভলিউম বাড়ানো, বাজারের যেটা গতি বাড়ানোর জন্য যেটা আসলে করণীয়, সেটার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেটা আমি আসলে একটু ছোট্ট করে জানতে চাইবো। আহ, বাজারের গতি বাড়ানোর জন্য আমি যেটা বলেছি, ব্রেথ বাড়ানো মানে হলো যে নতুন নতুন ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে এবং কর্পোরেট গভর্নেন্স ঠিক করতে হবে এবং পুঁজিবাজারের করের হার যৌক্তিকীকরণ করতে হবে। এটা জি যদি খুব সংক্ষেপে বলেন। আর সাধারণ বিনিয়োগকারীদের জন্য যদি বলেন, তাদের যে ট্যাক্স অ্যাডভান্টেজটা ছিল এটা অনেকখানি নিয়ে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে এই ব্যাপারগুলো আর একটু রিকনসিডার করে দেখা যেতে পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও তারেক ইব্রাহিমের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।